তোমরা শুনছো 86.7 তোমার FM, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সৌরভ মজুমদারের লেখা দারোগা দেবী প্রসাদ রায়ের তৃতীয় গল্প বিচার শক্তি। দারোগা দেবী প্রসাদ রায়ের আরো দুটো গল্প শুনতে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই দুটো গল্প চেক করো। আর তাছাড়াও একটা প্লেলিস্ট বানানো হয়েছে দারোগা দেবী প্রসাদ রায় নামে, সেখানে গেলেও তোমরা আরো দুটো গল্পের লিঙ্ক পাবে। আজকের গল্পটি লিখেছেন সৌরভ মজুমদার। সৌরভ মজুমদার জন্ম 1986 সালে হাবড়ার অশোকনগরে। 2007 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে দেশে বিদেশে বাড়ি জমিয়ে বর্তমানে কলকাতাতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। লেখালেখিতে আগমন 2017 সালে। তার প্রথম গল্প প্রকাশ হিলসেগুড়ি নামক একটি লিটল ম্যাগাজিনে। আর তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে তিনি লেখালেখি করেন। সম্প্রতি তার লেখা দুটো বই প্রকাশিত হয়েছে 24/7 পাবলিকেশন এবং অরিক বইওয়ালা থেকে। দারোগা দেবী প্রসাদ রায় সমগ্র 1 ও শিবুদা সমগ্র চিন্তার ঊর্ধ্বে। তার আরো দুটো বই প্রকাশিত হয়েছে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে। ভয় আবহ সম্পাদনায় রয়েছে রূপদক্ষ এবং শিলালেখা গল্প কথা। সবকটি বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল। অবশ্যই লেখককে আরো ভালো করে জানতে এবং দেবী প্রসাদ এবং শিবুদাকে আরো ভালো করে জানতে তার লেখা বইগুলো সংগ্রহ করতে পারেন। আজকের গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য স্টোরি অফ টুমরো বাংলা এবং শোন অফ ক্রিয়েশন। তাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল। অবশ্যই নতুন গল্প শুনতে তাদের চ্যানেল ভিজিট করো। আজকের গল্প পাঠে তমালদা, বিভিন্ন চরিত্রে সৌমেনদা, সুপ্রজা, শুভদীপ্তদা, দীপ, নবনীতাদি এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ-নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সৌরভ মজুমদারের লেখা দারোগা দেবী প্রসাদ রায়ের তৃতীয় গল্প বিচার শক্তি। আরে বাবা, তুমি সত্যি কথাটা কি আমাকে বলবে? পরশু থেকে জিজ্ঞাসা করে চলেছি। আচ্ছা প্রবীর, আচ্ছা একজন বয়স্ক লোকের প্রশ্নের কি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? ফ্লাইটের একেবারে জানালার পাশের সিটে বসে প্রশ্ন করল দেবীপ্রসাদ। পাশে বসে প্রবীর, তাদের পেছনের রোতে বসে সুবীর এবং রিয়া। দেবীপ্রসাদ ও প্রবীরের মধ্যে এইরূপ কথোপকথনে সুবীর একবার নিজের সিট থেকে উঠে বলল, এ কি স্যার, আবার এই নিয়ে কতবার এক প্রশ্ন করবেন বলুন তো? আরে ও বলবে না। আর প্রবীর, কিসের এত গোপনীয়তা তোমার বলো তো? কোথায় এবং কার সাথে দেখা করতে গিয়েছিলে যে বলা যাবে না? প্রবীর উত্তর দেয়, দেখুন আমি ঠিক কি বলবো বুঝতে পারছি না। আমি যদি মিথ্যা কথা বলতে পারতাম তাহলে অন্য কিছু বলে ব্যাপারটা এখানেই ক্লোজ করতে পারতাম। আসলে আমি ঠিকটা বলতে চাই না। আমি চাই না এতে একজনের বর্তমান নষ্ট হয়ে যায়। স্যার, আপনাকে অপমান করার কোনো অভিপ্রায় আমার নেই, কিন্তু এতে যদি আপনি অপমানিত বোধ করেন তাহলে। প্রবীরের কথার মাঝেই অ্যানাউন্সমেন্ট হলো। আর কিছু সময়ের মধ্যেই ফ্লাইট নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। ঠিক সেই সময় জামায় একটা টান অনুভব করতেই সুবীর ফিরে তাকায় পাশে বসে থাকা রিয়ার দিকে। ফ্লাইটের জানালার দিকে আঙুল দেখিয়ে খুব ধীর কণ্ঠে সে বলে উঠল, অন্ধকারেও কলকাতাকে কত সুন্দর দেখায়, তাই না? কাফেরগাঁওতে কিছু অপ্রীতিকর মুহূর্তের সাক্ষী হওয়া সত্ত্বেও দেবীপ্রসাদ নিজের মনকে সতেজ রাখার চেষ্টায় পৌঁছে গিয়েছিল সিকিমে। গ্যাংটক যাওয়ার কথা ভাবলেও ড্রাইভার মিল্টনের কথা মেনে সে ঘুরে বেরিয়েছে জুলুক, নাথাং ভ্যালি। সঙ্গে ছিল প্রবীর। সুবীর কিছুটা ক্ষুণ্ণ হলেও তার কোনো উপায় ছিল না। হাসপাতালে থাকাকালীন দেবীপ্রসাদের এহেন ভ্রমণ করার পেছনে সে নিশ্চয়ই কোনো কারণ খুঁজে পায়নি, যদিও নর্থ বেঙ্গলে আসার জন্য তিনি একাংশে দায়ী। তবুও ঘুরতে যে সুবীরও ভালোবাসে, সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে দেবীপ্রসাদের এইরূপ চিন্তা একেবারেই মেনে নিতে পারেনি সে। তবুও প্রাক্তন হলেও দেবীপ্রসাদ হলেন তার সিনিয়র,
এয়ারপোর্টে মিল্টন যখন তাদের পৌঁছে দেয় তার আগে সে একবার কলকাতায় আসার ইচ্ছে প্রকাশ করে। একটু যদি বেশি উপার্জন হয় তাহলে তার গ্রামের পরিবারের কিছু সুবিধা হয়। দেবীপ্রসাদ হাসি মুখে তার বাড়ির ঠিকানা দিয়েছিল মিল্টনকে। 8ই অক্টোবর 2020, দমদম এয়ারপোর্ট। সময় এখন 8:30। এয়ারপোর্টে নেমে নিজেদের লাগেজ নিতে গিয়ে রিয়ার চোখে জল এসে গেল। কিছু সময় আগেই সে বিদায় জানিয়েছে প্রবীরকে। তার কানেক্টিং ফ্লাইট রয়েছে মুম্বাই পর্যন্ত। দেবীপ্রসাদের চোখে পড়তে তার কাছে এসে বলে, আরে বাবা, কি হলো, কাঁদছো কেন? ও কিছু নয় গো, আসলে ছোটবেলা থেকে যেখানে বড় হয়ে উঠলাম সেখান থেকে চলে এলাম কিনা, তাই ওই একটু মন খারাপ লাগছে। দেবীপ্রসাদ সামান্য হেসে বলে, শুধু কি তাই? হ্যাঁ, নাকি প্রবীর চলে যেতে তোমার মনটা খারাপ হয়েছে? রিয়া চোখের জল মুছে ফিরে তাকায় দেবীপ্রসাদের দিকে। উত্তর সে দিতে পারে না। ঠিক সেই সময় সুবীর বলে ওঠে, স্যার লাগেজটা চলে এসছে, চলুন স্যার এবার বাড়ি যাওয়া যাক। তেঘরিয়ার বাড়ির সামনে আসতেই দেবীপ্রসাদ রিয়াকে শিখিয়ে দেয় মুখে যেন হাসি থাকে। সামনে দেখা মাত্রই যেন প্রথমেই প্রণাম ঠোকে সে। মালিনী দরজা খুলতেই রিয়া মাথা নিচু করে দু পায়ে প্রণাম ঠুকে হাসি মুখে বলে, আমি রিয়া। মালিনী অবাক হয়ে চেয়ে থাকে দেবীপ্রসাদের দিকে। দেবীপ্রসাদ বলে, দেখো, তোমার বয়স হচ্ছে, তাই তোমার হাতে হাতে কাজ করার জন্যই মেয়েটিকে নিয়ে এলাম। আজ থেকে এখানেই থাকবে। মালিনী চোখ ফিরিয়ে রিয়ার দিকে চেয়ে বলে ওঠে, তোমার মনের কি অবস্থা তা তোমার চোখেই ফুটে উঠেছে। যাই হোক, ওই লোকটা তোমাকে আর কি কি করতে বলেছে বলো তো? রিয়ার মধ্যে এক আশ্চর্য পরিবর্তন আসে সেই সময়। সে অট্টহাসিতে ফেটে পড়ে। সব সময় ভালোবাসার মিষ্টি একঘেয়েমির মাঝে একটু ঝাল হলে ক্ষতি নেই। দেবীপ্রসাদ রিয়ার দিকে চেয়ে সেও যেন হাসতে থাকে বিকট আওয়াজ করে। রাতের নিস্তব্ধ রাস্তায় তাদের হাসি যেন হঠাৎ করে প্রাণ ফিরিয়ে আনে সকলের অজান্তেই। নয়ই অক্টোবর, তেঘরিয়া, কলকাতা। প্রাতঃভ্রমণে বেরিয়ে দেবীপ্রসাদের মন হঠাৎ করেই খারাপ হয়ে যায়। বিগত কয়েক বছরে চারিদিকে নতুন করে গজিয়ে ওঠা ফ্ল্যাটের সংখ্যা এত বেড়েছে যে মুক্ত হাওয়া চলাচলের রাস্তা সংকীর্ণ হতে হতে প্রায় বন্ধই হয়ে গিয়েছে। হাঁটার জন্য ফুটপাতটাও পর্যাপ্ত মনে হয় না তার। কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। পাহাড়ের প্রাণ ভরানো বাতাস, নিরিবিলি প্রকৃতি সব যেন তার মনে দাগ কেটেছে খুব গভীরভাবে। আর তার মধ্যে করোনার প্রকোপে মাস্ক পরাও বাধ্যতামূলক। একদিকে হয়তো ভালোই, মন্দ বাতাস থেকে নেই সে বাতাস অনেকটাই প্রাসঙ্গিক। রাস্তায় হাঁটতে হাঁটতে বেঁচে থাকা পুরনো বাড়িগুলো চোখে পড়তে দেবীপ্রসাদ ভাবতে থাকে তার মধ্যে বসবাসকারী মানুষদের স্বভাবের বিষয়ে। তার বেশ লাগে এটা এক ধরনের গেস গেম। হয়তো সে ভুল, তবুও চেষ্টা করতে ক্ষতি কি। যেমন এখন যে বাড়িটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তার বাইরের প্লাস্টার চটে গিয়েছে, জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগ। বাড়িটা দোতলা, উপরতলায় বারান্দার রেলিংয়ে বেশ অনেকখানি জায়গায় মরচে ধরেছে। সেখানে একটা শাড়ি শুকোতে দেওয়া হয়েছিল, কারণ এখন সেটা বাড়ির কার্নিশে ঝুলছে। বাড়িটার পাশ থেকে একটা লোহার সিঁড়ি উঠে গিয়েছে ওপরে। বাড়িটার বাইরের দেওয়ালে নানা বিজ্ঞাপনে ঢেকে দিয়েছে দেওয়ালে তৈরি হওয়া সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল। দেবীপ্রসাদ অনুমান করে বাড়িটাতে হয়তো বসবাস করতে পারে 3 থেকে 4 জন। বাবা, মা, তাদের সন্তান,
সে হয়তো ছেলে হবে, বিয়ে হয়তো হয়নি। আর্থিক টানাপোড়েনের নানা সমস্যার মধ্যে জরাজীর্ণ বাড়িটার দিকে তারা হয়তো নজর দিতে পারছে না। এখানে যিনি থাকেন তিনি হয়তো ব্যবসা করেন, কারণ দোতলার বারান্দায় অনেক পিচবোর্ড রাখা, কোনোটা ভাঁজ করে আবার কোনোটার মধ্যে কিছু ভরে রাখা। বারান্দার অর্ধেকটাই দখল করে রেখেছে তা। আপন মনে একবার হেসে ওঠে দেবীপ্রসাদ। মুখে মাস্ক থাকাতে সামনের লোক কিছু বুঝে উঠতে পারে না, শুধু সামান্য আওয়াজে সে ফিরে তাকিয়ে আবার হাঁটতে থাকে। দেবীপ্রসাদ মনে মনে বলে, তুমি কি বুঝবে হে, এ বেশ দারুণ একটা খেলা। পাড়ার মোড় ঘুরতেই চোখে পড়ে অনিমেষবাবু, মানে অনিমেষ চাকলাদার, বাগানে জল দিচ্ছে। বাগানের শখ লোকটার বরাবরের। পাড়ায় বেশ পুরনো বাসিন্দা তিনি। বয়স দেবীপ্রসাদের থেকে কিছু কম। বাড়িতে লোক বলতে তিনি একা। রোজগার টিউশন থেকে। নিজের বাড়িতেই একটা কোচিং সেন্টার থেকে যা উপার্জন হয় তাতে একজনের চলে যায়। একতলা বাড়িটা দেবীপ্রসাদের বাড়ির ছাদ থেকে দেখা যায়। চোখে চোখ পড়তে অনিমেষ দেবীপ্রসাদকে বলে উঠল, আরে দেবীদা, কবে ফিরলেন আপনি? হ্যাঁ, কালকেই ফিরলাম অনিমেষ। তা তুমি কেমন আছো? চলে যাচ্ছে গো দাদা। আসো, ভিতরে এসো, একটু চা খেয়ে যাও। না ভাই, এখন যেতে হবে। আর তোমার বৌদি দেরি হলে আবার ফোন টোন করে বসবে। আরে আসো তো, কতক্ষণ লাগবে? কতদিন আসো না আমার বাড়িতে? বেশি সময় নেব না, চা খাইয়েই তাড়িয়ে দেবো, ঠিক আছে? এই বলে অনিমেষ হো হো করে হেসে ওঠে। দেবীপ্রসাদও বাদ যায় না। ঘরে বসে কাফের গাঁওয়ের পুরো ঘটনা শুনে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে অনিমেষ বলল, এ তো পুরো সিনেমা গো দেবীদা। এত কিছু হয়ে গেছে ওখানে। তা ওই ধ্যানরাজ না কি নাম, ওকে অ্যারেস্ট করেনি পুলিশ? দেবীপ্রসাদ উত্তর দেয়, না ভাই, ওই লোকগুলো যে ধ্যানরাজের ছিল তার তো কোনো প্রমাণ তখনও পুলিশের হাতে ছিল না। ওই মিনমা আর দীপককে জেরা করে যদি কিছু জানা যায় তবে কিছুই হবে না। পুলিশকে একেবারে কিনে নিয়েছে ওই ধ্যানরাজ। তা দীপককে গ্রেপ্তার করলো বুঝলাম, কিন্তু মিনমা কি করেছে যে ওকেও গ্রেপ্তার করতে হলো? দেবীপ্রসাদ বলে, দাদা ও ভাই এই দুজনেই ওই মেয়ে পাচার চক্রে জড়িত। গ্রামের অনেক মেয়ের নিরুদ্দেশ হওয়ার পিছনে এদের কারসাজি আছে। বাকি দুই ভাই, ওই গোবিন্দ আর বুদ্ধ, এসবের ব্যাপারে কিছুই জানে না। আরেক ভাই বিক্রম, ওর বিষয়ে কিছু বলা যাবে না। বেশ বেশ রহস্যজনক একটা চরিত্র, বুঝলে? ইজ লাইক আ টার্জান। বলো কি? না গো, বলতেই হবে, তোমার জীবনটা বিচিত্র অভিজ্ঞতায় ভর্তি। হ্যাঁ, তোমার গাধা মানুষ করার কাজ কেমন চলছে অনিমেষ? আরে এইভাবে বলো না, ছাত্রছাত্রীর সংখ্যা বেশ বেড়েছে আগের থেকে। বেশ বেশ ভালো। আচ্ছা, তোমার ছেলে এখন কোথায় আছে? কেমন আছে সে? কোনো খবর নেই তোমার? না দাদা, কিছু জানি না। কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। আমার খবর নেওয়া তো ছেড়েই দাও। ছোটবেলা থেকে যদি শাসনটা ঠিক মতো করতাম তাহলে আর আজ এই দিন দেখতে হতো না। সুতবা তো আদর দিয়ে বাদর তৈরি করেছে, আর এখনও নিজেও চলে গেল আমাদের বাড়ি ছেড়ে। আর ছেলেটাও চলে গেল। ও নাকি স্বাধীনতা পাচ্ছে না এই বাড়িতে। যাই, আবার নিজের স্বাধীনতা হাসিল কর নিজেই। আমার আর কোনো মাথা ব্যথা নেই। বাচ্চাদের পড়াই, এতেই আনন্দ। দেবীপ্রসাদ আর বেশি কথা না বাড়িয়ে চেয়ার থেকে উঠে বলল, ঠিক আছে অনিমেষ, আজ তবে আসি। চাটা বেশ ভালোই খেলাম। তা একদিন এসো আমাদের বাড়ি, তোমার বৌদি খুব খুশি হবে। আসলে সেরকম তো কেউ আর আসে না বাড়িতে। লোকজন বাড়ি এলে বেশ ভালোই লাগে। চলি ভাই। দেবীপ্রসাদ ঘর থেকে বেরোতে চোখের সামনে বাগানটা দেখে মন ভরে গেল। চন্দ্রমল্লিকা, হাসনুহানা, গাঁদা, টগর গাছে ভর্তি হয়ে আছে। বাড়ির সামনে ও পেছনে দুটো ছোট বাগান। পেছনের বাগানটায় কিছু ফলের গাছও চোখে পড়ল তার। লেবু সবেদার সাথে লঙ্কা, বেগুন গাছ লাগিয়েছে অনিমেষ। বাইরের লোহার গেটটা দিতে গিয়ে দেবীপ্রসাদ বলল, ভায়া,
কিছু অর্কিড লাগাও, এত ভ্যারাইটি রকমের হয় তাক লেগে যেতে হয় একদম। অনিমেষ বলে, ঠিক আছে দেবীদা, লাগাবো। নতুন একটা মথ অর্কিড আমি নিয়ে আসবো, অর্ডার দিয়েছি। কাল হয়তো দেবে, পরের দিন এলে দেখতে পাবে আশা করি। দেবীপ্রসাদ হাসতে হাসতে বলে, আরে বাবা, কি ভয়ঙ্কর নাম, মথ, এ তো মৃত্যু। অনিমেষ হেসে বলে, আরে মৃত্যুর পরেই তো সুন্দর জন্ম। তবে এই অর্কিডের নাম ওরকম হলেও অসাধারণ দেখতে। বাড়ি ফিরতে দেবীপ্রসাদের চোখে পড়ে রিয়া দেওয়ালে টাঙানো ছবিগুলোর উপর জমে থাকা ধুলো পরিষ্কার করছে। দেবীপ্রসাদ এগিয়ে গিয়ে বলে উঠল, আরে তুমি এসব কেন করছো? কাজের দিদি তো আসবে একটু পরেই। তোমায় তো শুধু বলেছি মালিনীর সাথে সাথে থেকো, ব্যাস। রিয়া বলে, আসলে সকালে উঠে কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই প্রথমে এই ছাদটা পরিষ্কার করে এখন এই ঘরটা পরিষ্কার করছি। আপনাকে দেখলাম স্যার সামনের বাড়িতে, উনি কি আপনার বন্ধু? কে, অনিমেষ? হ্যাঁ, ও আমার অনেক পুরনো বন্ধু। মানে এই পাড়ায় ওর 3 প্রজন্ম রয়েছে। জানো, ওর বউ মারা গিয়েছে, আর তার কিছুদিন পরে ওর ছেলে বিবেক বন্ধুদের সাথে কি সব ব্যবসা করবে বলে বেরিয়ে আর কোনোদিন বাড়ি ফেরেনি। একবার না দুবার ফোন করেছিল, তারপর আর কোনো পাত্তাই নেই ওর। ইস, সত্যি স্যার, খুবই দুঃখের। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ম্যাডামও উঠে গিয়েছেন। রিয়াকে দেখে দেবীপ্রসাদ খুশি হয় আর ভাবে, মেয়েটি আবার স্বাভাবিক জীবন আশা করি পেয়েছে, নাকি পায়নি। সম্পূর্ণটা অভিনয় করছে হয়তো। যা যা ঘটে গেল ওর ওপর দিয়ে, একজন মানুষের পক্ষে সত্যি কঠিন সব কিছু ভুলে থাকা। রাতে নিজের ঘরে শুয়ে রিয়া ভাবতে থাকে তার সাথে ঘটে যাওয়া মুহূর্ত, যা সে চেষ্টা করেও পারে না ভুলতে। সে যেন হাসতে চায়, কিন্তু কোথাও যেন তার সেই প্রাণবন্ত রূপ কেড়ে নিয়েছে কোনো এক অতি ক্ষমতাশালী অদৃশ্য শক্তি। নিজের বাবার উপস্থিতি অনুভব করতে গিয়েও কোনো এক যুক্তি তর্কের বাঁধনে জড়িয়ে ফেলেছে নিজেকে। প্রবীরবাবু একবার যেন বলেছিল রিয়ার বাবা এখনো বেঁচে আছে, কিন্তু সে কোনোভাবেই লোকসমাজে আসতে চায় না। অবিশ্বাস করে রিয়া, তার নিজের মেয়ের জন্যও কি সে একবার আসতে পারবে না? না, তার বাবা এরকম নয়। সে যদি বেঁচে থাকে, একবার তো তার মেয়েকে কাছে টেনে আদর করবে, সেই ছোটবেলার মতো। পাশ ফিরে শুয়ে রিয়ার নজর পড়ে সামনের জানালার দিকে। বাইরে ল্যাম্পপোস্টের আলোতে শুনশান রাস্তাটা যেন অলৌকিক লাগে তার। মনে পড়ে মুম্বাইতে এরকম এক ঝুপড়িতে তাদের রেখেছিল কিছু লোক। অন্ধকার গলিতে আলোর একমাত্র উৎস ছিল ঠিক এই রকম একটা লাইট পোস্ট। তবে এই 2 রাতের মধ্যে কত বিস্তর পার্থক্য। নরম বিছানায় শুয়ে থেকে এই নির্জন রাতে লাইটের ক্ষীণ আলোর মধ্যে সে স্নিগ্ধ ভাবমূর্তি লুকিয়ে আছে। তার প্রাপ্তিতে কত তিক্ততা, কত ক্রূরতা লুকিয়ে আছে, তা শুধু জানে সে এবং ভাগ্য বিধাতা। চোখের কোণে অজান্তেই ফুটে ওঠে জল, তারপর আপন গতিতে গড়িয়ে মাথার নিচে বালিশ ভিজিয়েছে তার। চোখের জল মুছতেই চোখের সামনে ফুটে ওঠে একটা না চাওয়া দৃশ্য। অবাক হয়ে রিয়া চেয়ে থাকে সেই দিকে। তার মুখে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে আতঙ্কের রেখা। কে যেন দাঁড়িয়ে ওই ল্যাম্পপোস্টের ঠিক নিচেই। সম্পূর্ণ শরীরটা স্পষ্ট নয় তার, শুধু আলোয় ফুটে ওঠা মুখটা তার চেনা। পাষাণ দৃষ্টিতে রিয়াকে যেন পেতে চায় সেই মানুষটা। কাঁপা কাঁপা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে একটা নাম,
ধ্যানরাজ। সে যেন তার হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। মনে হয় ডাকছে রিয়াকে। এই এক অবিশ্বাস্য সম্মোহনী শক্তি। এর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা রিয়ার নেই নেই নেই। শরীর না পারলেও চিৎকার করে শুধু একটা কথাই সে বলতে থাকে, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি যাব না। হঠাৎ চোখ খোলে রিয়া। ঘরের সবকিছুই ঠিক আছে, এমনকি ল্যাম্পপোস্টের আলো ঠিক আগের মতোই জ্বলছে, শুধু নেই তার নিচে দাঁড়িয়ে কোনো মানুষ। উঠে বসে পাশে রাখা বোতল থেকে জল গলায় ঢালে সে। কপালের ঘাম মুছে নিজেকেই প্রশ্ন করে, এটা কি কোনো স্বপ্ন ছিল? ঘর থেকে বাইরে বেরিয়ে ছাদের দিকে যায় রিয়া। ঘড়িতে তখন রাত 2:30 বাজে। ঘুমের রাজ্যে সকলেই বিচরণ করছে এখন অবলীলায়, কিন্তু ঘুম নেই রিয়ার চোখে। চোখ বন্ধ করলেই ফুটে ওঠে পুরনো স্মৃতি। বাড়ির ছাদে পৌঁছতে রাতের এক অজানা শীতল হাওয়া চেষ্টা করে রিয়াকে তার অস্তিত্বের প্রমাণ দিতে। তবুও তার বোধ ও বিচার যেন কারোর অধীনে, অথবা সে চায় না সেই অনুঘটকের জন্ম দিতে, যাতে তৈরি হয় ভাব, চেতনা, ভালোবাসা। ছাদের রেলিংয়ে ভর দিয়ে দূরের কয়েকটা বাড়ির দিকে চাইতে রিয়ার চোখে পড়ে টিমটিম আলো, যেন জোনাকির মতো ছেয়ে রয়েছে নিকষ অন্ধকারের বুক। রিয়া আপন মনেই বলে ওঠে, সারা শহর কি সুন্দর ঘুমোচ্ছে, কত শান্ত, কত চুপচাপ চারিদিক। মাথার খোলা চুল উড়ছে হাওয়ার তালে তালে। চোখ বন্ধ করে যেন কিছুর নিঃশ্বাস নেয় সে। গুনগুন করে একটা সুর গাইতে থাকে সে। মন্ধ চোখের পাতার ভাঁজ থেকে মন্থর গতিতে বেরিয়ে আসে সামান্য জল। রেলিংয়ে হাত রেখে হাঁটতে থাকে সে ছাদের ওপর। হঠাৎ সে থেমে যায়। চোখে পড়ে অনিমেষ বাবুর বাড়ি। এখনো সেই বাড়িতে আলো জ্বলছে, এবং সেটা কোনো নাইট ল্যাম্প নয়। রিয়া দেখতে পায় ঘরের ভেতরে কারো অবাধ বিচরণ, এবং সে খুব অস্থিরভাবে চলাচল করছে। এত রাতে কি হচ্ছে ওই বাড়িতে? নিজের মনে কেউ যেন নতুনভাবে তৈরি করে এই প্রশ্ন। হঠাৎ তার মনে হয় না, সে নিশ্চিতভাবে বুঝতে পারে ঘরে দুজনের ছায়া পড়ছে, এবং সেই ছায়া যেন অস্থিরভাবে নড়াচড়া করছে। স্যার তো বললেন বাড়িতে ভদ্রলোক একাই থাকেন, তাহলে ওই দ্বিতীয় জনকে কি তার ছেলে নাকি অন্য কেউ? স্যারকে জানাতে হবে ব্যাপারটা। রিয়ার ভেতরে তৈরি হওয়া এই দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ সেই ঘরের আলো বন্ধ হয়। আবার নেমে আসে অমানিসার ঘোর কালিমা। 10ই অক্টোবর, তেঘড়িয়া, কলকাতা। স্যার বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি, আর আমি ভুল দেখতে পারি না। ওই বাড়িতে অনিমেষ বাবু বাদে আরও একজন ছিল। রিয়া এক কথা এই নিয়ে 3 বার বলল। তার যেন এখন কাঠগড়ায় দাঁড়ানো এক আসামির মতো লাগছে। সত্যতা প্রমাণ করার জন্য তো সত্য কিছু নেই,
তার মধ্যে অত রাতে ছাদে কি কারণে সে গিয়েছিল তার উত্তর যে সে ঠিকভাবে দিতে পারেনি দেবীপ্রসাদকে। দেবীপ্রসাদ বলে, দেখো রিয়া, আমি জানি তোমার মনের অবস্থা। দেখো দেখো আমার পক্ষে যেটুকু করার আমি তো করছি। এবার কিন্তু তোমার সহযোগিতা প্রয়োজন। আর অনিমেষের বাড়িতে দ্বিতীয়কে এসেছে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। সে তো কারো ক্ষতি করছে না। আর তুমি এত রাতে এইভাবে ছাদে যেও না, ঠান্ডা পড়ছে। মানছি তুমি পাহাড়ের মেয়ে, তবুও জায়গা পরিবর্তনে শরীর খারাপ হতে পারে। আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করো রিয়া। কিন্তু স্যার, আমার তো দেখে মনে হলো দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে যেমন হয় ঠিক তেমন। একবার তো মনে হলো একজন আরেকজনকে ধাক্কা মারলো। দূর থেকে দেখার জন্য ঠিক মুখটা চিনতে পারিনি। দেবীপ্রসাদ এবার সামান্য চিন্তিত হয়ে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না হয় এই নিয়ে কথা বলবো অনিমেষের সাথে। তবে রাতে তুমি কি দেখেছো এসব নিয়ে আর বেশি ভেবো না, আমি দেখছি। চুপ থাকে রিয়া। দেবীপ্রসাদ প্রশ্ন করে, কি হলো, চুপ করে গেলে? না না স্যার, আসলে আমার মনে হচ্ছে আপনাদের উপরে আমি একটা বোঝা হয়ে আছি আসলে। দেবীপ্রসাদ রিয়াকে মাঝপথে থামিয়েই বলে, তোমাকে কি একবারও সেরকম কোনো কথা আমি বলেছি রিয়া? ভবিষ্যতে যেন আর এইরকম কথা তোমার মুখ থেকে আমি না শুনি। দেবীপ্রসাদের হঠাৎ করে এই শাসনে মূর্ছা পড়ে না রিয়া। মাথা নিচু করে কিছু একটা কথা ভাবতে থাকে সে। অনিমেষের বাড়ির সামনে আসতে দেবীপ্রসাদ দেখতে পায় পেছনের বাগানে একটা নতুন ফুল গাছের আবির্ভাব হয়েছে। দেবীপ্রসাদ চিৎকার করে জিজ্ঞাসা করে, আরে এটাই কি মত অর্কিড নাকি অনিমেষ? অনিমেষ যেন চমকে ওঠে, নিজেকে সামাল দিয়ে এগিয়ে যায় গেটের দিকে। হ্যাঁ দেবিদা, এটাই মত অর্কিড। কি দারুণ না? তোমায় বলেছিলাম না আজ আসবে। ওই যে বাজারের ভূষণ সকালে এসে দিয়ে গেল। এখন তো বিকেল 5টা বাজে, এখন গাছে জল দিচ্ছ? ক্লাস নেই? না দাদা, শরীরটা ভালো নেই আজ। দেবীপ্রসাদের চোখে ইতিমধ্যেই পড়েছে অনিমেষের বাঁ হাতে ব্যান্ডেজ করা। কারণ জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু সে বলল, হাতে আবার তোমার কি হলো ভাই? কাল তো দেখলাম ঠিকই ছিল। অনিমেষ যেন একটু হকচকিয়ে ওঠে। আরে কি ভাবছো কি এত? একা একা এইভাবে থাকা যায় বলো তো? আচ্ছা মানলাম থাকা যায়, কিন্তু এই রান্না বান্না এসবের জন্য তো কোনো কাজের লোক রাখতে পারো তুমি। অনিমেষের চোখে মুখে আবার যেন একটা স্বস্তির ভাব ফুটে ওঠে। সে বলে, আর বলো না দাদা, কাল রাতে রান্না করতে গিয়ে তেল ছিটকে এই অবস্থা। দেখি পরের মাসে একজন রান্নার লোক রাখবো। দেবীপ্রসাদ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আচ্ছা অনিমেষ, কাল তোমাদের বাড়িতে রাতে কেউ এসেছিল? আসলে রাতে আমার ঘুম আসছিল না, তাই একটু ছাদে ঘুরছিলাম, দেখলাম তোমার ঘরের লাইট জ্বলছে। তার সাথে আমার মনে হলো যেন ঘরের মধ্যে কেউ আছে। মনে হয় তোমার কোনো আত্মীয় কেউ এসেছিল, তাই না? অনিমেষ হঠাৎ কেমন ভীত হয়েই বলল, কই না তো, তুমি বোধহয় ভুল দেখেছো। তারপরে হঠাৎ নিজেকে সংযত করে বলল, আরে দেবিদা, ঘরে আসো। তখন থেকে কথা বলে যাচ্ছ বাইরে দাঁড়িয়ে। ঘরে আসো, তোমায় চা করে খাওয়াই। ওই যে অর্কিডটা দেখাই তোমায়। আসো আসো, ভিতরে এসো। এই বলে সে লোহার সুইং গেটটা খুলে দেয় আর দেবীপ্রসাদ প্রবেশ করে অনিমেষের বাড়িতে। এগারোই অক্টোবর, তেঘড়িয়া, কলকাতা। পাড়ার অনেকে ভিড় জমিয়েছে দেবীপ্রসাদের বাড়ির সামনে। একটা পুলিশের গাড়ি এসেছে কিছু সময় আগে। বাইরের কিছু লোক চেষ্টা করে চলেছে ভেতরে কি হচ্ছে জানবার জন্য। আবার কেউ ব্যস্ত মালিনীকে সামলাতে। দেবীপ্রসাদ রায় নিরুদ্দেশ।
সুবীর ও অসিত তাদের মতো করে জিজ্ঞাসাবাদ সেরে কোনো সিদ্ধান্তে আসতে পারে না। অভ্যাস মতো দেবীপ্রসাদ বিকেলে বেরিয়েছিল গতকাল। পরে দেরি হতে ফোন করে মালিনী ও রিয়া, কিন্তু মোবাইল রিং হওয়া সত্ত্বেও কেউ ফোন তোলেনি। কিছু সময় পরে তা বন্ধ হয়ে যায়। তখনই রিয়া ফোন করে ইন্সপেক্টর সুবীর শেঠকে। সুবীর শেঠ মোবাইল নম্বরের লোকেশন ট্রেস করে জানতে পারে মোবাইলটার কারেন্ট লোকেশন খিদিরপুর। মোবাইলটা একটা ট্রাকের উপর পাওয়া গিয়েছে। মালবাহী ট্রাকের ড্রাইভার কিছুই বলতে পারেনি সেই মোবাইলটির বিষয়ে। সুবীর মালিনীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বৌদি, বলছি স্যার কোথায় যেতে পারে সেটা কি বলতে পারবেন? না সুবীর, এইভাবে তো না বলে কোথাও কখনো সে যায়নি। আর তুমি তো তাকে আমার থেকেও বেশি ভালো জানো, চেনো। মালিনীর কথায় আর নতুন করে কোনো প্রশ্ন ভাবতে পারে না সুবীর শেঠ। ঠিক সেই সময়ে রিয়া বলে ওঠে, স্যার একবার অনিমেষ বাবুকে জিজ্ঞাসা করবেন। অনিমেষ বাবু? সেটা কে? প্রশ্ন করে সুবীর। স্যারের বন্ধু, এই রাস্তার একদম শেষ বাড়িটা ওনার। আচ্ছা সে ঠিক আছে, চলো, কিন্তু তুমি ওনার কথা বললে কেন রিয়া? রিয়া বলল, জানি না, মনে হলো তাই বললাম। দেবীপ্রসাদ রায় কি কাল আপনার বাড়িতে এসেছিলেন? সুবীর শেঠ প্রশ্ন করে অনিমেষ চাকলাদারকে। কিছু সময় হয়েছে সুবীর ও রিয়া এসেছে অনিমেষের বাড়ি। সামনের একটা বড় হলঘর, কোচিংয়ের ক্লাস ওখানেই হয়। ভেতরে রয়েছে আরও দুটো ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম। ঘরগুলোর দেওয়ালে বেশি দিন হয়নি নতুন রং হয়েছে। সুবীরের অনুরোধে একবার ঘরগুলো ঘুরে দেখে সে, যদিও এর পিছনে বেশি আগ্রহ ছিল রিয়ার। সুবীরের প্রশ্নে অনিমেষ উত্তর দেয়, হ্যাঁ, কাল বিকেলে তো দেবীদা এসেছিল, চা খেলো, তারপরে তো বেরিয়ে গেল। কোথায় গেছেন কিছু বলেছিলেন তিনি? না, কিছুই তো বলেননি। কেন, কি হয়েছে? আসলে দেবীরা স্যারকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই আপনার সাথে কথা বলতে এসেছি, যদি আপনি কিছু জেনে থাকেন। সে কি বলছে? দেবীদা নিরুদ্দেশ? আগে হ্যাঁ। অনিমেষ বসে পড়ে পাশের চেয়ারটায়, মাথায় হাত রেখে বেশ বিমর্ষ হয়ে পড়েন তিনি। সুবীর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, যদি কিছু জানতে পারেন তাহলে থানায় জানাবেন। অনিমেষ সামান্য মাথা নাড়ল, কোনো কথা সে বলল না। বাড়ি থেকে বেরিয়ে যেতে রিয়া সুবীরকে প্রশ্ন করল, স্যার এখন কি করবেন? সুবীর বলল, দেখো রিয়া, আমরা আমাদের তরফ থেকে যা করবার করছি। আমি প্রত্যেক থানায় স্যারের ছবি পাঠিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। তুমি চিন্তা করো না, তুমি ম্যাডামের সঙ্গে থেকো, উনি খুব ভেঙে পড়েছেন দেখলাম। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক আছে, কোনো খবর পেলে প্লিজ জানাবেন। রাত 11টা। মালিনীকে শুইয়ে রিয়া খেয়ে নেয়। জোর করে একটা রুটি কোনোভাবে খাওয়ানো গিয়েছে তাকে। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। রিয়া কোনোভাবে সামলেছে খুব ধৈর্যের সাথে। আজ আর খাবার পরে নিজের ঘরে গেল না রিয়া। এখন মালিনীর কাছে থাকাটা খুব প্রয়োজন, কিন্তু মনের ভিতরে চলতে থাকা নানা প্রশ্নের খেলা যেন তার দু চোখের পাতা এক করতে দেয় না। স্যার কি সেই অনিমেষের বাড়ি গিয়েছিলেন? জানতে চেয়েছিলেন যা আমি স্যারকে বলেছিলাম? তাতে তাতে কিরকম বোধ করতে পারে অনিমেষ? মনে কোনো পাপ না থাকলে মজার ছলে বা সঠিক উত্তরে উতরে যেতে পারে। আর আর যদি সত্যিই কিছু গন্ডগোল থাকে তাহলে হয়তো হয়তো ভয় পাবে, হয়তো বা সত্যি জানার জন্য স্যারকে। শেষের কথাটা ভাবতেই ধড়ফড়িয়ে উঠে বসে রিয়া। এক ভয়ঙ্কর আশঙ্কায় সারা শরীরে তার যেন রক্তের বেগ বেড়ে ওঠে এক লহমায়। সে একবার মালিনীর মুখের দিকে চেয়ে দেখে তিনি ঘোর নিদ্রায় আচ্ছন্ন। হাতের পাশে টর্চটা নিয়ে সে বের হয় ঘর থেকে।
অনিমেষের বাড়ির পিছনের বাগানে হাঁটতে গিয়ে রিয়া খেয়াল করে অনেক ফলের গাছ, কিন্তু রাতের অন্ধকারে ঠিকভাবে কিছুই যেন স্পষ্ট বোঝা যায় না। আর এই দিকটা যেন একটু বেশি অন্ধকার। টর্চ জ্বললেও একটা লেবু গাছের কাঁটায় তার চুড়িদারের ওড়না আটকে যায় হঠাৎ। সেটা ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বাড়ির দিকে। মাটি এতটাই ভেজা যে মাঝে মাঝে পায়ের চুটি ঢুকে যাচ্ছে তার ভেতরে। সারা পায়ে কাদা মাখা অবস্থায় সে এসে পৌঁছল বাড়ির পিছনের জানালার কাছে। আজ বাড়িটা পুরো অন্ধকার আর নিশ্চুপ। বাড়ির ভিতরে কি করে যাব? সবকটা জানলা তো বন্ধ। নিজের মনেই বলতে থাকে রিয়া। হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় মাথায়। দরজার বেল বাজিয়ে রিয়া লুকিয়ে পড়ে বাড়ির পেছনের অন্ধকারে। দরজা খোলার আওয়াজ তার কানে আসে। লুকিয়ে থেকে দেখতে থাকে কি করে সেই ভদ্রলোক। একবার বাইরে বেরিয়ে চারপাশ দেখে ঘরের ভেতরে গিয়ে দরজা দিয়ে দেয় সে। এবার কিছুক্ষণ অপেক্ষা করে হাতের টর্চটা জ্বালিয়ে দরজা থেকে প্রায় 10 হাত দূরে সেটাকে মাটিতে রেখে দেয় রিয়া। আর তারপর আবার বেল বাজায়। কিন্তু এবার বেশি দূরে সে লুকোতে যায় না। দরজার পাশে অন্ধকারে নিচু হয়ে বসে থাকে সে। দরজা খুলতেই অনিমেষ বাইরে বেরিয়ে এসে জ্বলতে থাকা টর্চের দিকে এগিয়ে যায়। আর সেই সুযোগে খুব সতর্কতার সাথে ঘরের ভেতর প্রবেশ করে রিয়া। সামনের হলঘর পেরিয়ে ভেতরের ঘরে ঢুকে পড়ে সে। সেই সময় তার কানে আসে বাইরের ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ। সে ইতিমধ্যেই খেয়াল করেছে অনিমেষ তার নিজের ঘরে গিয়েছে। হয়তো সে শুয়ে পড়েছে, কিন্তু এবার কি করবে ঠিক বুঝে উঠতে পারে না রিয়া। বাইরের অন্ধকার যেন মনের ভিতরে আলো প্রবেশের ক্ষীণ রাস্তাকেও রুদ্ধ করে চলেছে। তার মনে হয় আক্ষেপ ছাড়া কোনো উপায় নেই। কতক্ষণ কেটে গিয়েছে সে জানে না। রিয়া বসে অনিমেষের শোবার ঘরের ঠিক পাশের ঘরটাতে। তার চিন্তা হয় দেবীপ্রসাদের স্ত্রীকে নিয়ে। সে যে কি করছে এখন। রিয়াকে পাশে না পেয়ে যদি ভয় পায় সে। নিজেকে মনে মনে দোষারোপ করতে থাকে রিয়া। তার মনে হয় সে এবং তার সাথে যারাই থাকুক তাদের কোনো সময় ভালো হতে পারে না। ঠিক সেই সময় পাশের ঘরের আলো জ্বলে ওঠে। ঘরের ভেতরে কারোর চলাচলের আওয়াজ স্পষ্ট। রিয়া অন্ধকারে আরো গুটিয়ে নেয় নিজেকে। হঠাৎ সে বুঝতে পারে ঘর থেকে বেরিয়েছে অনিমেষ, তবে সে যেন অন্যদিকে যাচ্ছে। রিয়া খুব সন্তর্পণে নিজের জায়গা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে অনিমেষকে। সে যেন অন্ধকারে মিশে যাচ্ছে ধীরে ধীরে। আর হয়তো বেশি দেরি করলে অনিমেষ কোন দিকে যাবে তা বোঝা যাবে না। ঘরের পাশে একটি প্যাসেজ, আর তারপরেই রান্নাঘর। অন্ধকারে ঠিক বোঝা না গেলেও একটা আওয়াজ কানে আসে রিয়ার। অনেকটা যেন খুব ভারী কোনো জিনিস মেঝেতে ঘষার আওয়াজ। এই দেবিদা, এই কোনো অসুবিধে হচ্ছে না তো দেবিদা? এক তির্যক ভঙ্গিতে ক্ষীণ শিশের আওয়াজে
প্রশ্ন ছুড়ে দেয় অনিমেষ চাকলাদার। সে ভুলে যায় সামনে বসে থাকা ব্যক্তিটি হলেন দমদম থানার প্রাক্তন ওসি দেবীপ্রসাদ রায়, যার দু হাত এখন তার পেছনে শক্ত কিছুর সাথে বাঁধা, মুখের উপর কাপড় দিয়ে ঢাকা, যার নেই কোনো ফাঁক, নেই কোনো শব্দ বেরোনোর জায়গা। এলোমেলো চুলের কিছুটা কপালের উপর পড়েছে দেবীপ্রসাদের। চারিদিকে আবদ্ধ পরিবেশে গায়ের ঘর্মাক্ত নোনা গন্ধে তার কাছে যাওয়া দুষ্কর। দেবীপ্রসাদ অনিমেষের দিকে ধীরে ধীরে মাথা তুলে তাকায়। সে বড় বিধ্বস্ত, ক্লান্ত। অনিমেষ আবার প্রশ্ন করে, দেবিদা, জল খাবে? মাথা নেড়ে ইচ্ছে প্রকাশ করে দেবীপ্রসাদ। মুখের কাপড়টা খুলে অনিমেষ অল্প অল্প করে জল ঢালে দেবীপ্রসাদের মুখে। এক পরিতৃপ্তির ভাব ফুটে ওঠে দেবীপ্রসাদের মুখে। কিছুক্ষণ চেয়ে থাকে সামনে বসে থাকা অনিমেষের দিকে। তা তোমার তেষ্টা মিটেছে দেবিদা? অন্যের বাড়ির গোপন খবর জানার ইচ্ছে দূর হয়েছে মন থেকে? অনিমেষের প্রশ্নে দেবীপ্রসাদ কিছু বুঝতে না পেরে পরিশ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি এমন কেন করলে অনিমেষ? কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে এখানে আটকে রেখেছো কেন? আটকে কেন রেখেছি? অনিমেষের মুখের ভাব ধীরে ধীরে যেন এক পৈশাচিক দানবের রূপ নেয়। এক অচেনা আওয়াজ বেরিয়ে আসে তার ভেতর থেকে। আমার বাড়িতে কি হয়েছে তুমি সব জানো দেবিদা, সব জানো। তুমি ভেবেছিলে এত সহজে তোমাকে আমি ছেড়ে দেব? হ্যাঁ, দেখো, আমি শিক্ষক। ভুল ত্রুটি আমার চোখ এড়িয়ে যায় না। যেমন তোমার ভুলের মাসুল তোমায় দিতে হচ্ছে, আমার তাতে কোনো কষ্ট নেই। ভুল সংশোধন যে করতেই হবে। তোমার বয়স হয়েছে বলে তুমি কি ভুল করতে পারো না দেবিদা? দেবীপ্রসাদ যেন চিৎকার করতে চায়, কিন্তু ক্ষুধার্ত শরীর থেকে সেটুকু আওয়াজও যেন বের হয় না। খুব ধীরে ধীরে সে বলে, কিন্তু অনিমেষ, আমি কি ভুল করলাম? তুমি আমার বাড়িতে নজরদারি করছো? হ্যাঁ, রাতে কি করছি না করছি তোমার এত কৌতূহল কিসের? হ্যাঁ, দেবীপ্রসাদ অবাক হয়ে চেয়ে থাকে তার চেনা মানুষটির দিকে। এ কি সেই অনিমেষ চাকলাদার, নাকি অন্য কোনো মানুষ? অনিমেষ আবার বলতে থাকে, দেবিদা, তুমি আর আমি দুজনের ভাগ্য এক। ছেলে থাকে বাবা মায়ের থেকে বহু দূরে, কিন্তু জানো, ছোটবেলা থেকে সেরকম শিক্ষা পেলে এমনটা হয় না। তাই তাই প্রত্যেক বাবাকে কড়া হাতে ছেলে মেয়ের ভুল ধরতে হয়, না হলে আজকে আমার মতো অবস্থায় পড়তে হয়। দেবীপ্রসাদ অবাক হয়ে বলে, অনিমেষ, অনিমেষ, আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। দেখো দেখো, আমাকে ছেড়ে দাও অনিমেষ। তো তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো শুধু জিজ্ঞাসা করেছিলাম যে যে রাতে তোমার বাড়িতে কেউ এসেছিল কিনা। তোমার বাড়িতে লুকিয়ে কিছু দেখবার বা জানার প্রবৃত্তি আমার নেই অনিমেষ। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি দেবিদা। কথাটা বলার পরেই অনিমেষ যেন খুব শান্ত হয়ে যায়। সে বলে, তুমি সত্যি বলছো দেবিদা? তুমি কিছুই বুঝতে পারোনি? দেবীপ্রসাদ বলে ওঠে, অনিমেষ, আমি কিছুই জানি না। কি জানার কথা বলছো তুমি? তাহলে তো তোমাকে আটকে রাখার কোনো মানেই হয় না দেবিদা। হঠাৎ পাশের অন্ধকারের ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, স্যার স্যার, ওকে বিশ্বাস করবেন না। দেবীপ্রসাদ পাশ ফিরে বলে, ওফ, তুমি শান্ত হও অনিমেষ। অনিমেষ, ওকে ওকে কিছু খেতে দাও, না হলে ওর মারা যাবে। অনিমেষ এক বিকট আওয়াজে হেসে ওঠে। মরে যাবে?
ও, এত সহজে তো তোমার নিস্তার নেই চিত্ত। দেবীপ্রসাদের মধ্যে হঠাৎ করেই এক নতুন আশঙ্কার জন্ম নেয়। অনিমেষ বলে, দেবীদা, ওর প্রতি তোমার এত সহানুভূতি একদিনে বেড়ে গেল? চিত্তকে ঠিক রাস্তায় নিয়ে আসতে হবে যে দাদা। বাড়িতে ঠিকমতো শাসন পেলে হয়তো আজ আমাকে ব্যবস্থা নিতে হতো না। ও বকে গেছে দাদা। ওকে লাইনে আনার একটাই উপায় আছে, যেমন করে এসেছো তেমন ভোগ করো। 2-1 দিন কিছু না খেলে মরবে না। বেটা পালানোর চেষ্টা করছিল আমার থেকে। বাবা চিত্ত, এর পরের বার থেকে ওই রকম পালানোর চেষ্টা করলে আরো শাস্তি পাবে, বুঝলে? দেখো, আমি তোমার ভালো চাই তো, নাকি এত ভয় কিসের? এই যে দেবীদা, এনাকে জিজ্ঞেস করো আমি কেমন লোক। কি দেবীদা? দেবীদা বলুন, আরে বলুন বলছি। অনিমেষ দেবীপ্রসাদের গাল শক্ত করে ধরে এক প্রশ্ন বারবার করতে থাকে। অনিমেষের এরকম আচরণে দেবীপ্রসাদের মুখে ভয় ও বিষাদের মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠল। সে কিছু বলতে গিয়েও নিজেকে সংযত করে নেয়। সে নিশ্চিত হয়ে যায় তার কথা অনিমেষ শুনবে না। অনিমেষ আপন মনে আবার বলে ওঠে, আমার ছেলে আমার একটা কথাও শুনলো না। ছোট থেকে বড় করলাম, আর বড় হয়ে আমাদের প্রয়োজন শেষ হয়ে গেল, চলে গেল আমাদের ছেলে। এই দেবীদা, এই তুমি জানতে চাইছিলে না ছেলে এসেছিল কিনা আমার খোঁজ নিতে? হ্যাঁ, খোঁজ নিতে এসেছিল, কিন্তু আমার নয়, আমার ব্যাংকের এফডি ম্যাচিওর কবে হবে সেটা জানতে এসেছিল। স্বার্থপর। এইসব ছেলের জেল হওয়া উচিত। জেলে বন্দিটাকে পিটিয়ে ছল ছড়িয়ে নেওয়া উচিত। বাজমার জন্য চিৎকার করবে বটে, কিন্তু ওতে ভুলে গেলে চলবে না যেমনটি করেছ তেমনটি ভুগেছ। ও হ্যাঁ, এই চিত্তরঞ্জনকে এত সিম্প্যাথি দেবে না দেবীদা। যাই হোক, আমি আসি এখন। রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ো দাদা। একেবারে ঘুমিও না, তাহলে সেই সত্যিটা জানতেই পারবে না। ঠিক সেই মুহূর্তে দেবীপ্রসাদ ঝাঁপিয়ে পড়ল অনিমেষের উপর। ভারসাম্য না থাকলেও পুরো শরীরটা দিয়ে চাপ দিয়ে অনিমেষকে ঘরের এক কোণে নিয়ে যেতে সক্ষম হয় দেবীপ্রসাদ। আকস্মিক আক্রমণে অনিমেষ ঠিকমতো বুঝে উঠতে পারে না দেবীপ্রসাদের মনের ভিতরে চলতে থাকা ফন্দি। কিন্তু ক্লান্ত দেবীপ্রসাদ পেরে ওঠে না অনিমেষের গায়ের জোরের সামনে। পেছন থেকে কান্নার এক জোরালো শব্দে একবার ফিরে তাকায় অনিমেষ। এক হিংস্র দৃষ্টিতে যেন বিঁধে দেয় আহত চিত্তরঞ্জনকে। দেবীদা, তুমিও আমার উপরে জোর ফলাচ্ছ। এবার দেখো আমি কি করি। এই কোথায় গেল? এই তো, এই। অনিমেষ সজোরে একটা লাথি মারে দেবীপ্রসাদের পেটে। অসম্ভব যন্ত্রণায় মাটিতে বসে পড়ে সে। অনিমেষ একটা লোহার রড তুলে নেয় হাতে, এগিয়ে যায় মাটিতে বসে থাকা দেবীপ্রসাদের দিকে। তাহলে দেবীদা, কোনো অন্তিম ইচ্ছে? এই বলে অনিমেষের 2 হাত উপরে উঠতে দেবীপ্রসাদ এক ভয়ঙ্কর আশঙ্কার ভীতিতে চোখ বন্ধ করে নেয়, আর পর মুহূর্তেই কানে আসে কিছু ভাঙার আওয়াজ। আর তারপরেই এক মর্মভেদী চিৎকার। তবে এই আওয়াজ দেবীপ্রসাদের নয়। পাশে হঠাৎ লুটিয়ে পড়ে ভারসাম্যহীন একটা শরীর, আর ঠিক তার পাশেই পড়ে একটি ভাঙা চেয়ার। অনিমেষের হাতের বাঁধন থেকে লোহার রড মুক্ত হয়ে গড়িয়ে আসে দেবীপ্রসাদের দিকে। গোঙাতে থাকা অনিমেষ চেষ্টা করতে থাকে সেই হাতিয়ার আয়ত্ত করবার। দেবীপ্রসাদ কোনোভাবে চেষ্টা করে নিজের নাগালে সেটিকে নিয়ে আসার, কিন্তু হাত দুটো যে তার শক্ত করে বাঁধা। তাহলে উপায়? হঠাৎ তার সামনে অন্ধকার ঠেলে এসে দাঁড়ায় একজন আগন্তুক। নিজের হাতে তুলে নেয় সেই লোহার রড। দেবীপ্রসাদ খেয়াল করে আগন্তুকের মাথার চুল বেনি করা, গায়ের চুড়িদারটা তার চেনা। মালিনীকে সে কিনে দিয়েছিল এটা, কিন্তু মালিনী রিয়াকে দিয়েছে পড়ার জন্য। তাহলে কি রিয়া? দেবীপ্রসাদের হাত দুটো থেকে দড়ির শক্ত বাঁধন ছাড়িয়ে তাকে সোজা করে বসিয়ে দেয় রিয়া। পাশে চেতনাহীন অনিমেষের দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নেয় সে
এখনো ধরে প্রাণ রয়েছে তার। তারপরে সে প্রশ্ন করে, আপনি এখন ঠিক আছেন তো স্যার? দেবীপ্রসাদের চোখে মুখে একটা স্বস্তির আভাস স্পষ্ট। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে ওঠে, সুবীরকে একটা ফোন করতে হবে এখনই। তেরোই অক্টোবর, দমদম থানা, কলকাতা। ভর্তি চায়ের গ্লাসটার মুখে দেবীপ্রসাদ আঙুল বুলিয়ে যাচ্ছে অনেকক্ষণ। কপালে ভাঁজ স্পষ্ট। সুবীর প্রশ্ন করে, কি ভাবছেন স্যার? কোনো উত্তর দেয় না দেবীপ্রসাদ। সুবীর বুঝে উঠতে পারে না ঠিক কিভাবে দেবীপ্রসাদের মৌন ব্রত ভাঙাবে সে। পুলিশ স্টেশনে আসার পর থেকেই তিনি যেন খুব কম কথা বলছেন। কিছুটা হয়তো বুঝতে পারে সুবীর, তবুও অনুমান আর বাস্তব দুটো এক দাড়িপাল্লায় মাপা দেবীপ্রসাদের ক্ষেত্রে খাটে না। বহু পুরনো পরিচয়ের সুবাদে সে কিছুটা চিনেছে দেবীপ্রসাদকে। সুবীর বলে ওঠে, আমি জানি স্যার আপনি কি ভাবছেন। দেখুন, যা হয়ে চলেছে এই কদিন ধরে, সত্যি ভিতরে একটা চাপ তৈরি হয়ে থাকে। যাকে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। স্যার, আমরা এই কেসটাকে 364 ধারায় ফেলেছি। কম করে 10 বছরের জেল তো হবেই অনিমেষের। দেবীপ্রসাদ হঠাৎ মুখ তুলে তাকায় সুবীর শেঠের দিকে। সে হঠাৎ এমন কথা বলে যা শুনে সুবীর অবাক হয়ে মাথায় হাত দিয়ে পিছনে সরে যতখানি সম্ভব চেয়ারে এলিয়ে দেয় নিজের শরীরটাকে। সুবীর, অনিমেষের শাস্তি কিছুটা কম করা যায় কি? এটা কি বলছেন স্যার? যে লোকটা একটা ছেলেকে বন্দি করে নিজের মতন করে শাসন চালিয়ে গেছে, আপনাকে নেশার ওষুধ খাইয়ে অজ্ঞান করে 2 দিন আটকে রাখলো, আপনার উপর অ্যাট্যাক করলো, তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? ঠিক বুঝলাম না স্যার, হঠাৎ এরকম কেন বলছেন আপনি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ সুবীর। যা বললে তাতে সত্যিই ও একটা জঘন্য অপরাধ করেছে। কিন্তু দেখো, আমার মনে হচ্ছে অনিমেষ সুস্থ নয়। সত্যি বলতে আমি ওকে এইভাবে দেখিনি আগে। হঠাৎ যেন ওর মধ্যেই ওই পরিবর্তন কিভাবে হলো সেটাই বারবার ভাবাচ্ছে আমাকে। সুবীর সামান্য হেসে বলে ওঠে, সে আপনি যাই বলুন স্যার, আপনার বন্ধু একটা ক্রাইম করেছে, আর সে যদি অসুস্থ হয়েই থাকে তাহলে নিশ্চয়ই তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়ে তাকে ট্রিটমেন্ট করানো হবে। আপনি ও নিয়ে এত ভাববেন না স্যার। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। না সুবীর, থাক, আমি একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছি। তুমি শুধু একটু দেখো যাতে ওর সাজা যদি একটু কমানো যায়। কেমন? আমি চলি। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দেবীপ্রসাদ লোহার গেটটা খুলে বাড়ির সীমানার ভিতরে প্রবেশ করল। এই কদিনেই কেমন যেন হানাবাড়ি লাগছে। অনিমেষের নিজের হাতে এত যত্ন, এত পরিচর্যা, বোধহয় বাড়িটাও শোকে হতাশায় ভেঙে পড়েছে। অনুভব করছে তার নিজের মালিকের অনুপস্থিতি। দরজায় তালা থাকলেও তার চাবি দেবীপ্রসাদের কাছেই আছে। তালা খুলে ভেতরে ঢুকে ঘরের জানালাগুলো খুলে দেয় সে। চোখে পড়ে বাইরের বাগানের দিকে। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে জল ভরে নেয় একটা বালতিতে, আর সেটা নিয়ে ফুল গাছগুলোর উপর জল ছেটাতে থাকে, যেমনটা অনিমেষ করত। কিছুক্ষণ জল দেওয়ার পর হাতের ঘড়িতে চোখ পড়ে দেবীপ্রসাদের। দুপুর 12:30। অনিমেষ ভাই, তোমার এই অসুখ যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো আজ তোমাকে এই দিন দেখতে হতো না। ভালো কোনো ডাক্তারকে দিয়ে তুমি তো। আপন মনেই বলে চলে দেবীপ্রসাদ। দুপুরের কড়া রোদে অস্থির লাগে দেবীপ্রসাদের। চোখে মুখে জল দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ফ্যান চালিয়ে দেয়। ব্লেডের গড়গড় আওয়াজে মাথা ধরে আসে তার। মনে পড়ে যায় 2 দিন আগের সেই অন্ধকার স্মৃতি, যা তাকে তাড়া করেছে অনবরত। ভুলতে চাইলেও ভোলা সম্ভব নয়।
অনিমেষ এত পরিচিত একটা মানুষ, দেবীদা বলে ডেকে চলা সব কিছুই একটা দুঃস্বপ্ন। হঠাৎ দেবীপ্রসাদ নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। পকেট থেকে মোবাইলটা বের করে ডায়াল করে একটা নম্বর। অপর প্রান্তে শুনতে পায় চেনা গলা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ রিয়া, আমি দেবীপ্রসাদ। আচ্ছা, চট করে একবার অনিমেষের বাড়ি চলে এসো তো। কেন স্যার, ওখানে আবার কি হলো? হ্যাঁ, দরকার আছে। আর মালিনীকে বলো কিছু সময়ের মধ্যে তুমি আবার বাড়ি ফিরবে। বলো আমি ডেকে পাঠিয়েছি। কেমন? শিগগিরই। ঠিক আছে স্যার, আমি আসছি। দেবীপ্রসাদ ভেতরের ঘরের দিকে হাঁটতে থাকে। একবার সেই গোপন ঘরটা দেখা দরকার। খুব ধীরে হলেও খালি ঘরটায় তার গলার আওয়াজ অনুনাদের সৃষ্টি করে। সে এসে দাঁড়ায় একটা ফ্রিজের সামনে, দুহাত দিয়ে সজোরে সেটি ঠেলতে থাকে এক পাশে। কিছুক্ষণ মেঝেতে ঘষার এক বিকট আওয়াজ করার পরেই উন্মুক্ত হয় গোপন ঘরের প্রবেশদ্বার। মাথা নিচু করে ঢুকতে হয় সেখানে। দম বন্ধ করা কটু গন্ধে গা গুলিয়ে ওঠে দেবীপ্রসাদের। নাকে রুমাল চাপা দিয়ে আরো ভেতরে ঢোকে সে। মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালাতেই অন্ধকার যেন এক নিমেষে ঘরের কোনায় লুকিয়ে নেয় নিজেকে। এই গন্ধটা সেদিন কেউ পেয়েছিলাম, কিন্তু কিছু মরে ছিল না তো। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? দেবীপ্রসাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সেখানে কেউ নেই, কিন্তু তার প্রশ্নটার সঙ্গে সহমত পোষণ করে আরেকটি গলা। ঠিক বলেছেন স্যার, এই গন্ধ আমি আগেও পেয়েছিলাম। দেবীপ্রসাদ পিছনে ফিরে চাইতে সামান্য স্বস্তি বোধ করে। ইতিমধ্যেই রিয়া এসে উপস্থিত সেখানে। দেখেছ রিয়া, কি অসাধারণ লুকিয়ে রাখার জায়গা। অনিমেষ এই ঘরটির ব্যাপারে কোনোদিন কিছু বলেনি আমাকে। দেবীপ্রসাদকে দেখে রিয়া নিজেও ওড়না দিয়ে নাক চেপে ধরেছে। দেবীপ্রসাদের আলো খেয়াল করে ঘরের এদিক ওদিক দেখতে থাকে সে। হঠাৎ তাদের দুজনের চোখ আটকে যায় দেওয়ালের একটা অংশের দিকে। প্রচণ্ড স্যাঁতস্যাঁতে সেটি। মাঝে মাঝে কোনো সূক্ষ্ম গর্ত দিয়ে চুইয়ে জল ঢুকছে ঘরের ভেতরে। কাছে যেতে গন্ধের তীব্রতা যেন আরো বেড়ে যায়। দেবীপ্রসাদ ভালো করে পর্যবেক্ষণ করে ওপরের দিকে মাথা তুলতে তার চোখ স্তব্ধ হয়ে যায় সেখানে। আপন মনেই সে প্রশ্ন করে, এই দেওয়ালের ওপারে কি আছে? রিয়া কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, কি হলো স্যার? দেবীপ্রসাদ রিয়ার দিকে ফিরে তাকিয়ে বলে, রিয়া, সেদিন আমাকে তুমি খুব বাঁচিয়েছিলে। আজও তোমার একটা সাহায্য প্রয়োজন। রিয়া দেখতে পায় দেবীপ্রসাদের মোবাইলের আলোতে তার স্যারের চোখ। এই দৃষ্টি সে আগেও একবার দেখেছে, কিন্তু আজ হঠাৎ কি হলো? এখন সময় 3:30। দেবীপ্রসাদের অনুরোধে সুবীর এসেছে অনিমেষের বাড়িতে। সেখানে উপস্থিত দেবীপ্রসাদ, রিয়া, সুবীর, অসিত ও এই বাড়ির মালিক অনিমেষ। সামনের বৈঠকখানায় বসে সকলেই দেবীপ্রসাদের দিকে চেয়ে থাকে কৌতূহলের সাথে। স্বভাবমতো প্রথম প্রশ্ন করে সুবীর, স্যার, এবার বলুন কি হয়েছে? আমাদের ডেকে পাঠালেন কেন এখানে? বলছি সুবীর, তার আগে অনিমেষের সাথে কয়েকটা কথা বলবো। দেবীপ্রসাদ এগিয়ে যায় অনিমেষের দিকে। সামনের চেয়ারটায় বসে এসে জিজ্ঞাসা করে, অনিমেষ, তোমার ছেলে বিবেকের সাথে আমার দেখা হয়েছিল। তোমার কথা একদম ঠিক। ওর টাকার লোভ এতটাই বেশি যে তার বাবার এই অবস্থায় কোথায় এসে তার পাশে দাঁড়াবে না। শুধু টাকা আর টাকা।
আরে আমাকে তো বলছিল তোমার তোমার ব্যাংকে এত টাকা আছে যে তুমি কলকাতায় আরও একখানা বাড়ি কিনতে পারো। সেম। অনিমেষ স্থির দৃষ্টিতে দেবীপ্রসাদের দিকে চেয়ে জিজ্ঞাসা করে, তোমায় এত কথা বললো? হ্যাঁ বললো তো, কিন্তু তুমি এটা ঠিক করোনি। ব্যবসায় কিছু টাকার দরকার তোমার ছেলের, তোকে সাহায্যটা করতেই পারতে। অনিমেষের মুখের ভাব পরিবর্তন নজর এড়িয়ে যায় না কারোর। গম্ভীর গলায় সে বলে ওঠে, কেন দেব? ও কি করেছে ওর মায়ের জন্য, আমার জন্য? যখন ওর মায়ের অসুখ, ছেলে ছেলে করে পাগল, তখন জেনেও কেন সে একবারও আসেনি? এখন পয়সার দরকার, তাই বাবার কথা মনে পড়েছে। আমার ওকে না দেওয়ার কি আছে? সন্তান বাবার অর্থ ভোগ করবে, তাতে কিসের আপত্তি? কিন্তু এ কি সন্তান? যে সন্তানের জন্য তার মা চলে গেল চিরকালের মতো, সেই সন্তান থাকার থেকে মরে যাওয়াই শ্রেয়। দেবীদা, ওকে তুমি বলে দিও একটা টাকাও আমি ওকে দেব না। দেবীপ্রসাদ কথার মাঝেই বলে ওঠে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে দেবো। এরকম ছেলেকে ঠেকানো উচিত। আমি হলে তো হাত পা ভেঙে একেবারে বন্ধ করে রাখতাম। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে নেশা করে সময় কাটানোর থেকে ভালো ঘরের ভেতর চিরকালের মতো বন্ধ থাকা। হঠাৎ অনিমেষ হাসতে থাকে। তার এই প্রচণ্ড অট্টহাসির আওয়াজে ঘরের ভেতরে সকলেই অবাক হয়ে যায়। সকলেই ফিরে তাকায় অনিমেষের দিকে। সকলের নজরে যেন বিস্ময়ের ভাব স্পষ্ট, কিন্তু দেবীপ্রসাদ, তার চোখ জলজল করে বিজয়ের প্রত্যয়ে। হঠাৎ হাসি থামিয়ে অনিমেষ বলে ওঠে, দেবীদা, তোমার কথা একদম ঠিক। স্বার্থপরদের কঠিন শাস্তি দেওয়া উচিত। তোমার কাছে কাঁদবে, হাত জড়ো করে ক্ষমা চাইবে, কিন্তু তাতে কি তার সাজা কমবে? কখনো না। যদি ভুলেছ ওদের মিথ্যে কান্নাতে, ব্যাস সব শেষ। বাইরে বেরিয়ে আগে সে তোমাকে শেষ করবে। ওদের কাছে আপন পর বলে কিছু নেই। ওরা শুধু বাঁচে নিজের জন্য। ওরা সংসারের কীট। ওরা ওরা অনিমেষ নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকে। দেখলে মনে হয় যেন কিছু একটা ভাবছে। হঠাৎ দেবীপ্রসাদ শান্ত কণ্ঠে বলে ওঠে, তাই বুঝি তুমি তোমার ছেলেকে খুন করলে? দেবীপ্রসাদের এই একটা কথায় যেন কেঁপে ওঠে সকলে। সুবীর, অসিত অবাক হয়ে চেয়ে থাকে দেবীপ্রসাদের দিকে। সকলের প্রতিক্রিয়া কোনো ভাবান্তর ঘটায় না দেবীপ্রসাদের মধ্যে। সে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে অনিমেষের ভাবান্তর। এক অদ্ভুত খুশির রেখা ফুটে ওঠে তার মুখে। ঠোঁটের কোণে স্পষ্ট একটা মুচকি হাসি। সুবীর এসব কিছুই দেখে চলেছে অনেকক্ষণ ধরে। সময়ের সাথে বেড়েছে আগ্রহ, রহস্য উদ্ঘাটনের কৌতূহল। সে জিজ্ঞাসা করে, স্যার, এসব কি বলছেন আপনি? সুবীর, আমি ঠিক বলছি। অনিমেষের ছেলে বিবেক নিজের বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতো, বেশিরভাগ সময়। আমি যতদূর জানি গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করেনি। মাথায় যোগ হয় ব্যবসার নেশা। কিন্তু সবচেয়ে কষ্টদায়ক হলো সেই নেশার থেকেও আরও বড় মাথা চাগার দিয়ে উঠল মদ আর জুয়ার নেশা। নিজের বাবার উপরে জোর খাটিয়ে টাকা হাতিয়ে নিজের জীবন নিয়ে মত্ত হয়ে পড়ে বিবেক। এর মধ্যেই আবার অনিমেষের স্ত্রীও মারা যান। বয়সকালে একমাত্র সঙ্গিনীও ছেড়ে চলে যায় অনিমেষকে। কিন্তু এরপরেও বিবেক বারবার অনিমেষকে বিরক্ত করতে থাকে। ব্যবসায় লোকসান, নতুন ব্যবসা, এইসব অজুহাত দেখিয়ে আত্মসাৎ করতে থাকে বাবার বহুদিনের কষ্টের উপার্জন। শেষে হয়তো একদিন অনিমেষ বিরোধ করায় বিবেক চড়াও হয় তার উপর। হয়তো হাতাহাতিতে বিবেক নিহত হয়, বা এমনও হতে পারে আবার অনিমেষ চেয়েছিল তার এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। অনিমেষ, আমি ঠিক বলছি তো? নীরব অনিমেষ কোনো উত্তর দেয় না। তবে
তার মাথার আন্দোলন প্রমাণ করে সব কথাই সঠিক। দেবীপ্রসাদ আবার বলতে শুরু করে, সুবীর, একজন আদর্শ দায়িত্ববান মানুষের জীবনে অন্যায়টা সম্পূর্ণরূপেই অন্যায়। তার কোনো ব্যতিক্রম রূপ নেই, শুধু আছে সংশোধনের পন্থা। কিন্তু দোষী যদি না চায়, সে যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কি হয়? সুবীর উত্তর দেয়, আর একটা অন্যায় সৃষ্টি হয়, ক্রাইম বাড়তে থাকে। ঠিক তাই। অনিমেষের কাছে সংশোধনের একটা মাত্র উপায় তার কড়া শাসন। তার বারবার মনে হতে থাকে, ছোট থেকেই যদি নিজের ছেলেকে শাসনের মধ্যে রাখতে পারা যেত, তাহলে তাকে হয়তো এই দিনটা দেখতে হতো না। সে ভাবে এটা যেমন নিজের ক্ষেত্রে সত্যি, অন্যের ক্ষেত্রেও তাই। চিত্ত নামে ছেলেটি অনিমেষের কাছে পড়ত। ছেলেটির মধ্যে সেই এক প্রবৃত্তি অনিমেষ খেয়াল করেছিল, যা ছিল নিজের ছেলের মধ্যে। অনেকবার না বুঝিয়েও যখন কোনো কাজ হলো না, তখন অনিমেষ ওকে আটক করে, খেতে না দিয়ে অন্ধকার ঘরে আটকে রেখে তার মনে হয় এটাই হলো তার জন্য উপযুক্ত শাস্তি। যাই হোক, যে ঘরটায় আমরা বন্দি ছিলাম, মনে হয় অনিমেষ বিবেকের দেহটা সেই ঘরটাতেই রেখেছিল। চিত্তকে ওই ঘরে বন্দি করার আগে দেহটাকে সরিয়ে দেয়, যার স্থান হয় খুব সুন্দর একটা অর্কিড গাছের তলায়। আসলে দেহটা কবর দিয়ে তার উপরে কোনো গাছ লাগাবার কথা সে ভাবছিল। পরে আমার মুখে অর্কিডের কথা শুনে সে একটা মথ অর্কিড লাগায় সেখানে। সবচেয়ে আশ্চর্যের হলো, যেখানে অর্কিডটা ছিল তার ঠিক নিচেই ছিল বিবেকের শরীরটা, এবং আরেক পাশে সেই ঘর, যে ঘরে আমাদের অনিমেষ বন্দি করে রেখেছিল। হ্যাঁ, এটা সত্যি। তোমরা যদি ভালো করে খেয়াল করো, ওই ঘরটায় ঢোকার পর থেকেই মনে হবে যেন সামান্য নিচের দিকে টান রয়েছে। অন্ধকারে ঠিক বোঝা না গেলেও ঘরটি বেশ লম্বা, এবং ঘরটি গ্রাউন্ড লেভেল থেকে বেশ নিচে। আমি যখন আজ এই বাড়িতে আসি, তখন ওই গাছগুলোতে চোখ পড়ে আমার। মনে হলো একটু জল দিই। অর্কিডটাতেও বেশ ভালো করে জল দিয়েছিলাম, হয়তো একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। সেই গাছটির নিচে কোনো ফাঁকা জায়গা বা গর্ত ছিল, যা দিয়ে সেই জল নিচের ওই ঘরটির দেওয়াল ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করছিল। অনেক পুরনো হওয়ার কারণে ওই দেওয়ালটার অবস্থা খুব শোচনীয়, প্রচুর ফাটল ধরেছে সেখানে। আরেকটা কথা, দেওয়ালটার উপরে একটা গর্ত আছে। আমি আসলে গাছে জল দেওয়ার সময় খেয়াল করেছিলাম ওই গর্তটা। ওটার মুখ কাপড় দিয়ে বন্ধ করা ছিল। ভেবেছিলাম অনিমেষ হয়তো নিজেই বন্ধ করে রেখেছে মুখটা। এখানে ইঁদুর তো কিছু কম নেই, কিন্তু ভিতরে ভালো করে দেখতে দেওয়ালের উপরে ওই গর্তটা চোখে পড়ে আমার। আর পরে রিয়ার সাহায্যে ওই গর্তের মুখ থেকে কাপড়ের টুকরোগুলো বের করে নিই আমরা। সুবীর, ঘরের ভিতরে গন্ধটা কেন সেটা বুঝতে পারলে? সুবীর ডান ও বাম হাতে মাথা নেড়ে নিজের উত্তর জানান দেয় দেবীপ্রসাদের কাছে। আসলে একটা মৃতদেহ পড়ে রয়েছে মাটির নিচে কিছুদিন। পচা গলা দেহে পরিণত হয়েছে সেটি, আর সেখান থেকে এই বাইরের জল ক্রমাগত চুইয়ে ঢুকছে ঘরের ভেতর। গন্ধটা আসলে সেই জন্যই। সুবীর, আমি আর রিয়া মাটি খুঁড়ে শরীরের কিছুটা বের করেছি। এর পরের বাকি কাজ তোমার। মাস্টার মশাই বৃক্ষরোপণে পারদর্শী হলেও একটা মৃত শরীরকে মাটি চাপা দেওয়ার মতো দক্ষতা তার মধ্যে নেই। সুবীর চেয়ার ছেড়ে উঠে দেবীপ্রসাদকে বলে, স্যার, আপনি না থাকলে না এই কেসটা সম্পূর্ণ হতো না। এখন একটা বেশ লোমহর্ষক ফিল হচ্ছে। পেপারে যখন ছাপা হবে একেবারে সাড়া ফেলবে চারিদিকে। থ্যাংক ইউ স্যার। এই অসিত, রঞ্জিতকে ফোন করো, আরও কিছু লোক আসতে বলো এখানে। আর তুমি একবার ফরেন্সিকে খবর দাও। অনিমেষবাবু, আপনি আসুন আমার সাথে। সুবীর শেঠ অনিমেষকে চেয়ার থেকে তুলে তাকে বাইরের দিকে নিয়ে যেতে হঠাৎ দেবীপ্রসাদের ডাকে দাঁড়ায় দুজনে। সুবীর, 1 মিনিট। অনিমেষ,
তুমি তোমার চেষ্টা করেছিলে কিন্তু ফল পাওনি। তাতে নিজেকে দোষারোপ করাটা ঠিক নয়। আর মানুষ ভুল করেই তার থেকে শিক্ষা নেয়, তবে এমন ভুলটাও কাঙ্ক্ষিত নয়। তুমি একবার আমাকে বলতে পারতে। যাই হোক, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সুবীর, নিয়ে যাও ওকে। বিশে অক্টোবর 2020, কোনো এক নাম না জানা রাস্তার মোড়ে প্রাতভ্রমণে বেরিয়ে চিনার পার্ক ছাড়িয়ে রাজারহাটের দিকে বেশ অনেকখানি চলে এসেছেন দেবীপ্রসাদ। এখানে তিনি আসেননি আগে। বেশ খালি জায়গাটা। ঘড়িতে এখন সকাল 7:10। হঠাৎ পেছন থেকে একজনের ডাক এলো তার কানে। ও স্যার, আরে দাঁড়ান। ও স্যার। দেবীপ্রসাদ প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু পরক্ষণে তার গলাটা মনে পড়ল। নিজের গতি থামিয়ে পেছন ফিরে চিন্তিত হয় সে। চিত্তরঞ্জন সাইকেল থামিয়ে নেমে দাঁড়ালো দেবীপ্রসাদের সামনে। আরে সকালে মর্নিং ওয়াক করছেন বুঝি? দেবীপ্রসাদ সামান্য হেসে বলল, আরে সকালেই তো মর্নিং ওয়াক হয়। তুমি কোথায় চললে? কোচিন নাকি? হ্যাঁ, আর কি, তবে আজ আর যাব না। চলুন আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাবে মানে? আরে বাবা, এত সকালে তোমার বাড়িতে গেলে বাড়ির লোকে কি ভাববে? আরে স্যার, কিচ্ছু ভাববে না, বরং খুশি হবে। আসলে আপনাকে আমার মা, বাবা, ঠাকুমা সবাই দেখতে চায়। চলুন চলুন। আরে যে শোনো চিত্ত, অন্য আরেকদিন যাব। এখন এত সকালে কোনো বাস পাবো না। আর তোমার তো সাইকেল, আমার হেঁটে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে যে। আরে স্যার, কই ফিকার নেই, আপনি বসুন না সাইকেলের পিছনে। এমন টানবো বুঝতেই পারবেন না কখন পৌঁছে গিয়েছেন। কিন্তু আর কিন্তু করবেন না, আপনাকে বাগে পেয়েছি যখন, যেতেই হবে আমার বাড়ি। চলুন, দাঁড়ান আমি আগে বসে নিই। নিন, এবার আপনি বসুন। দেখে হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ একদম ঠিক আছে। রিল্যাক্স হয়ে যান। এবার দেখুন চিত্তের সাইকেল চালানো। ছোটবেলায় বাবার সাইকেল নিয়ে এইভাবেই ঘুরে বেড়াতাম রাস্তায় রাস্তায়, তাও আবার লুকিয়ে। কোথায় যে হারিয়ে গেল দিনগুলো। আপন মনে বলতে থাকে দেবীপ্রসাদ। স্যার কিছু বললেন? প্রশ্ন করে চিত্ত। আরে না, তুমি সামনে দেখে চালাও। পুরনো এক স্বপ্নের ছোঁয়া যেন খেলে যায় দেবীপ্রসাদের চোখে। বিপরীতে বইতে থাকা হাওয়ার ঘর্ষণে যেন কোনো যন্ত্রণা নেই কোনো কষ্ট। সকালের সেই হিমেল বাতাস দুচোখ বন্ধ করে দেয় তার। স্বপ্নের জগতে হারিয়ে যেতে চায় সারা শরীরকে ভাসিয়ে দিয়ে। স্যার, বাড়ি চলে এসেছি। চিত্তের কথায় ঘোর কাটে দেবীপ্রসাদের। ফিরে তাকায় চিত্তরঞ্জনের বাড়ির দিকে। বিস্ময়ে মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে আসে। কি হলো স্যার? প্রশ্ন করে চিত্ত। তুমি এই বাড়িতে থাকো? হ্যাঁ, কেন স্যার? না কিছু না, চলো ভেতরে যাওয়া যাক। এই বলে দুজনেই খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকে। ঢোকার আগে দেবীপ্রসাদ খেয়াল করেছে ওপরের ব্যালকনিতে একটা শাড়ি শুকোতে দেওয়া, আর সেটা যাতে উড়ে না যায় তার জন্য দুটো ক্লিপ দিয়ে সেটি আটকানো দড়ির সাথে। শুনছিলে আজকের গল্প সৌরভ মজুমদারের লেখা দারোগা দেবীপ্রসাদ রায়ের তৃতীয় গল্প বিচার শক্তি। আজকের গল্প পাঠে ছিল তমালদা, বিভিন্ন চরিত্রে সৌমেনদা, সুপ্রজা,
শুভদীপ্তদা, দীপ, নবনীতাদি এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আছে গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।